নমস্কার, আমি সুধা চন্দ্রন। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনাদের স্বাগত জানাই। বাচ্চাদের থেকে সরল পৃথিবীতে আর কিচ্ছু হয় না। আসুন আজ আমি আপনাদের সাথে দুজন মিষ্টি এবং সরল বোনেদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। 12 বছরের সোনু আর 9 বছরের গুড়িয়া। একদিকে এই দুই বোনের ভালোবাসা দেখে আপনারা আপ্লুত হয়ে যাবেন, আর অন্যদিকে এই ঘটনাটা শুনে আপনারা কেঁপে উঠবেন। আপনারা অবশ্যই এই প্রশ্নটা করবেন যে আমরা এই কোন সমাজে বাস করি। আরে ওই মেয়েটা দুধের প্যাকেট নিয়ে পালাচ্ছে, ধরো ওকে। আরে কোথায় পালাচ্ছিলিস তুই? হ্যাঁ, আমার দোকান থেকে দুধের প্যাকেট চুরি করে পালাচ্ছিলি তুই? দে এটা। আরে আমি কোনো চুরি করিনি, ছাড়ো আমায়। এক্ষুনি তোকে পুলিশের হাতে তুলে দিচ্ছি। আরে এটা কি করছিস তোরা? আর কেন মারছিস এই মেয়েটাকে? স্যার, এটা মেয়ে নয়, চোর। চোর আমার দোকান থেকে দুধের প্যাকেট চুরি করে পালাচ্ছিল, দেখুন ওর হাতে। না না, আমি কোনো চুরি করিনি। আমি সত্যি বলছি, আমি কোনো চুরি করিনি। মিথ্যা কথা বলছে স্যার, ও মিথ্যা কথা বলছে, আপনি নিজেই দেখুন। এই যেতে দে মেয়েটাকে, আর তুই তোর দোকানে গিয়ে বস, যা। এই মেয়ে, তোর বাড়ি কোথায়? চল তোকে ছেড়ে দিচ্ছি, চল চল। কি নাম রে তোর? বল কি নাম তোর? সোনু। চুরি কেন করেছিস? আমি কোনো চুরি করিনি। তাহলে ওই দোকানদার মিথ্যা কথা বলছে? আমি সব জানি। কেন চুরি করেছিস? আমি চুরি করিনি। আগের রাস্তা আমি চিনি, আমি চলে যাব। আচ্ছা চল, আমি ছেড়ে দিচ্ছি তোকে। বললাম তো আমি চলে যাব। ঠিক আছে, এখন তোকে যেতে দিচ্ছি, কিন্তু এরপর যদি আবার চুরি করেছিস না, তাহলে তোকে সোজা জেলে ঢুকিয়ে দেবো। ঠিক আছে। বোন, দিদি, তোর জন্য দুধ নিয়ে এসেছি। 3 দিন ধরে কিছু খাসনি না তুই? হ্যাঁ দিদি। নে বোন, খেয়ে নে। কিন্তু দুধটা তো কাঁচা, আমি খাবো না। বোন, ঘরে গ্যাস নেই, গরম করব কিভাবে? তুই চুপচাপ খেয়ে নে না, ওষুধ মনে করে। আমি খাবো না। খেয়ে নে না বোন, তুই এটা খেলে তখনই তো শক্তি পাবি, বল। হ্যাঁ, আর তুই নিজের দিদির জন্য তো এটা করতেই পারিস। নে তাড়াতাড়ি খেয়ে নে। তুমি বলছো সেই জন্য খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নে। আমার শোয় না বোন, তুই তাড়াতাড়ি দুধটা খেয়ে নে, তারপর আমি তোর চুলে তেল লাগিয়ে দেব। দেখবি ঘুমও পেয়ে যাবে আর মাথা যন্ত্রণাও চলে যাবে। স্যার, এই বাড়িটা। দরজাটা খোলো। কে এসেছে দিদি? চল 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 চল। আপনি? আমি তো বললাম আপনাকে যে আমি চুরি করিনি। আমি জানি যে তুমি চুরিটা করোনি। আমি তোমার বাড়ির লোকের সাথে দেখা করতে এসেছি। সূর্য, বাইরে জিজ্ঞাসাবাদ করো। আরে আপনি আমার কথা তো শুনুন, আপনি ভেতরে কেন আসলেন? তোমার বাবা কোথায়? বাবা নেই, বাবা বাইরে গেছে কাজে। আর মা? মাও বাড়িতে নেই। তোমায় একা রেখে দুজনে কাজে চলে গেছে? হ্যাঁ। ঠিক আছে, ওদের আসতে দাও, ওদের সাথে কিছু কথা বলার আছে আমার। আরে না না, ওনাদের আসতে এখনো অনেক সময় লাগবে, এখন ওরা আসবে না। কোনো ব্যাপার না, আমি অপেক্ষা করব। আরে
এখানে লুকিয়ে পড় বোন। একদম আওয়াজ করবি না আর বাইরে বেরোবি না যতক্ষণ আমি বলছি, ঠিক আছে? তুই তো জানিস বাইরে কত বিপদ আমাদের। ঠিক আছে দিদি। সোনুর মা বাবা? না, আমি ঠিক জানি না স্যার, কিন্তু যখনই আমি সোনুর সাথে কথা বলি একই কথা বলে, মা বাবা গ্রামে গেছে। হ্যাঁ স্যার, আমাকেও তো বলেছিল যে বাবা গ্রামে গেছে। ঠিক আছে, আর একবার জিজ্ঞেস করছি, সত্যি করে বলো তোমার বাবা মা কোথায়? ওনারা গ্রামে গেছেন। এই কথাটা তুমি আমাদেরকে আগে বলনি কেন? কেন মিথ্যা কথা বললে ওরা কাজে গেছে? ব্যাস এমনি। এই যে এই ছবিতে যে বাচ্চা মেয়েটা রয়েছে, এটাকে? ও ও আমার ছোট বোন গুড়িয়া। কোথায় আছো? মা তো ওকে নিয়ে গ্রামে গেছেন, ও তো খুব ছোট, তাই আর ওকে রেখে যায়নি মা। অদ্ভুত ব্যাপার, এরকম একটা বাচ্চা মেয়েকে এখানে একা রেখে ওর বাবা মা গ্রামে চলে গেছে। সূর্য, একটা কাজ করো, ওর গ্রামের সব অ্যাড্রেস বের করো, গিয়ে ওর বাবা মার সাথে কথা বলতে হবে, জিজ্ঞেস করতে হবে যে একে একা কেন রেখে গেছে। আরে না, আসলে আমার একা থাকতে খুব ভালো লাগে। আসলে আমি বড় হয়ে গেছি তো, তাই নিজের আর ঘরের খেয়াল রাখতে একা একা খুব ভালো লাগে, তাই আমি যাই। আচ্ছা, হ্যাঁ। কত বছর বয়স তোমার? 12 বছর। তবুও কথা তো বলতেই হবে। কোন গ্রামে রয়েছে তোমার বাবা মা? ওনারা গ্রামে যাননি তো, ও জানি না কোথায় গেছে, আমাকে রেখে গেছে, আমি জানি না কোথায় ওরা। মানে এই গ্রামের কথাটাও তুমি মিথ্যা বলেছো আমাদের। দেখো, আবারও জিজ্ঞেস করছি, সত্যি কথা বলো যে তোমার বাবা মা কোথায়? ওই আসলে মা কয়েকদিন আগে বোনকে সঙ্গে নিয়ে কোথায় চলে গেছে, আর বাবা তো অনেক দিন আগে চলে গেছে, জানি না কোথায় গেছে, তারপর আর ফিরে আসেনি। কমল দাঁড়া 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 এখানে, কমল! দেখো, তুমি ভয় পেও না, তোমার বাবা মা আর বোন কোথায় আছে সেটা আমরা ঠিক খুঁজে বের করব, কিন্তু ওদের খুঁজে বের করার জন্য আমাদের এই ছবিটার প্রয়োজন পড়বে। সূর্য, ছবিটা নিয়ে নাও, আর তোমাকে আমাদের সাথে যেতে হবে। কোথায়? যেখানে তুমি সুরক্ষিত থাকতে পারবে, বড়দের নজরে থাকতে পারবে। তোমার বয়স অনেকটাই কম, তাই এখানে তোমায় একা রেখে যেতে পারবো না। না, আমি একা থাকতে পারবো, আমি বড় হয়ে গেছি, আমি কোথাও যাব না। দেখো, তোমায় যেতে তো হবেই, কারণ এটাই নিয়ম। কোনো নাবালিকা মেয়েকে আমরা এভাবে রেখে যেতে পারি না একা। লক্ষ্মী, নিয়ে চলো। চলো চলো তুমি। আমাকে ছেড়ে দিন, আমি যাব না আপনাদের সাথে, চলো। ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। দিদি আমাকে ছেড়ে দে, কোথাও যাস না। দিদি, চলো। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। স্যার, মেয়েটার বাবা মা অনেকদিন ধরেই উধাও। বাবার নাম কমল আর মায়ের নাম ইন্দু। কমলের ফোন নাম্বার তো আমরা পেয়ে গেছি, কিন্তু হয়তো মায়ের কাছে ফোন নেই। ঠিক আছে, তাহলে আরো ইনফরমেশন বের করো, আর ওই মেয়েটার সাথে তুমি কথা বলতে থেকো, হয়তো কিছু বলে দেবে। ওকে স্যার। ছাড়ো আমায়, আমাকে যেতে দাও, ছেড়ে দাও আমাকে, আমি বাড়ি যাব। ব্যাস 2 মিনিটে ছেড়ে দেবো বাবু, 2 কিন্তু মিনিট। তোমরা আমাকে এখানে ধরে এনেছো কেন? আমি এখানে থাকতে চাই না। আরে বাবু, ধরে নিয়ে আসেনি, তোমার ভালোর জন্য এনেছে। চেক আপ করে নিয়ে তারপর বাড়ি ছেড়ে দেবো, ঠিক দেখুন, আছে? আমার বাবা মা হয়তো এতক্ষণে বাড়ি ফিরে এসেছে, আর যদি তারা এসে আমাকে দেখতে না পায় তাহলে খুব রাগ আই করবে। নো বাবু, এক্ষুনি ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে এসো ওকে। ব্যাস 2 মিনিট, 2 মিনিট হয়ে আরে গেছে। আমার হাত ছাড়া, আমি এখানে হ্যাঁ থাকতে হ্যাঁ, নিয়ে চাই যাবো না। এক্ষুনি। এই তো হয়ে গেছে বাবু, ঠিক করে ধরো ওকে। দিদি। একদম আওয়াজ করবি না, আর বাইরে বেরোবি না যতক্ষণে আমি বলি, বুঝলি? সরি বোন, আমি তোর কাছে যেতে পারবো না। আমাকে ক্ষমা করে দে বোন। স্যার, ওই মেয়েটা বারবার বাড়িতে যাওয়ার জন্য বায়না করছে। এরকমটা হতেই পারে, হয়তো একটু বেশি ভয় পেয়ে আছে। কিন্তু স্যার, ওর বায়নাতে ভয় কম, বরং চিন্তা বেশি রয়েছে, যেন কিছু লুকোচ্ছে। আচ্ছা, ওর বাবা মায়ের ব্যাপারে কিছু জানতে পারলে? স্যার, তদন্ত চলছে। স্যার,
স্যার আমি খবর নিয়েছি যে এই মেয়েটা আরো অনেক দোকান থেকে খাবার চুরি করেছে। আর স্যার একটা আশ্চর্য ঘটনা যে এক দোকানদার বলল যে ও ওকে বসিয়ে অনেক খাবার খাইয়েছে, তারপরেও ও দোকান থেকে দুধ আর বিস্কুট চুরি করে নিয়ে পালিয়েছে। স্যার, এই দুধ আর বিস্কিটটাও আবার অন্য কারোর জন্য চুরি করেনি তো? কি? কোথায় চলে গেছে? আমি জানি না স্যার। জানো না মানে? এখানে দরজা বন্ধ করে তালা মেরে রাখার কথা বলেছিলাম, তাই না? তাহলে কি করে পালিয়ে গেল? স্যার কাল রাতে তো এখানেই ছিল, সকালে এসে দেখলাম ঘরে নেই, হয়তো জানলা থেকে ঝাঁপ দিয়ে পালিয়েছে। জানলা থেকে পালিয়ে গেছে? এসব কি আজে বাজে বলছো? কিসের সিকিউরিটি তোমাদের যে তোমরা একটা বাচ্চাকে সামলাতে পারছো না? বুঝতেও পারছি না ও এখন কোথায় যাবে। একা একটা বাচ্চা মেয়ে যা ইচ্ছে তাই হতে পারে। জানো তো কত বিপদ বাইরে, শুধুমাত্র তোমার গাফিলতির জন্য হয়েছে। আঙ্কেল, 4 রাস্তার মোড় এখান দিয়ে কোন দিকে পড়বে? সামনে গিয়ে ডান দিকে। থ্যাংক ইউ। বোন বোন বোন, আমি এসে গেছি বোন। বোন বোন বোন, তুই কোথায় গেলি বোন? বোন তুই কোথায় চলে গেলি? বোন 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 কোথায়? বোন। নিজের বোনকে সব দিক থেকে সুরক্ষিত রাখতে সোনু গুড়িয়াকে একটা আলমারির ভেতর লুকিয়ে রেখেছিল, কিন্তু এখন গুড়িয়া সেই আলমারিতে আর নেই। সোনু আর গুড়িয়া এরা দুজন নিজেদের বাড়িতে অনাথের মতো থাকতে বাধ্য হয়েছিল। এদের দুজনের মা বাবাই বা কিরকম, যারা এই দুজন বাচ্চাদের একলা রেখে চলে গেছে? বিষয়টা এমন নয় তো এই 12 বছরের সহজ সরল সোনু মিথ্যে বলছে? হয়তো কোনো রহস্য লুকিয়ে রেখেছে। হয়তো ওর মা বাবার নিখোঁজ হওয়ার সাথে গুড়িয়ার এই নিখোঁজ হওয়ার কোনো গভীর সম্পর্ক ছিল। বোন, স্যার স্যার আমার বোন ঘরের ভেতর ছিল, কিন্তু এখন আর নেই, জানি না কোথায় চলে গেছে। কোথাও এমন তো নয় আমার বোনকে ওরা তুলে নিয়ে গেছে? আমার বোনের কোনো ক্ষতি না হয় স্যার, প্লিজ স্যার আমার বোনকে বাঁচিয়ে নিন। শোনো শোনো, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও তুমি। গুড়িয়া কোথাও যায়নি, গুড়িয়া আমাদের কাছে আছে। সময় থাকতে আমরা ওকে বাঁচিয়ে নিয়েছিলাম। স্যার, বোন বোন দিদি, দিদি তুমি কোথায় চলে গেছিলে? তুমি তো বললে কিছুক্ষণ থাকতে হবে। আমি তোকে বিপদের মধ্যে ফেলে চলে গেছিলাম, আমাকে ক্ষমা করে দে বোন, নিজের বড় দিদিকে ক্ষমা করে দে। দিদি তুমি ক্ষমা চেও না, আমি কি তোমার উপর রাগ করেছি? সুভাষ, তুমি বলছিলে যে মেয়েটা ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে অনেক কিছু বলছিল, এমন কি বলছিল? হ্যাঁ স্যার, ও বলছিল যে আমার গুড়িয়াকে বাঁচিয়ে নিন, ওরা যা ইচ্ছে তাই করতে পারে। আচ্ছা, এর মানে তো এটাই হচ্ছে যে এই মেয়েটি কাউকে একজনকে ভয় পাচ্ছে। স্যার, এই মেয়েটা প্রথম থেকেই কিছু না কিছু লুকোচ্ছে। প্রথমে তো বলেছিল যে ওর বাবা মা কাজে গেছে, তারপরে ও বলেছিল যে ওর বাবা মা গ্রামে গেছে, বরং ও নিজে থেকেই আলমারিতে লুকিয়ে রেখেছিল। প্রথমে আমি ভেবেছিলাম যে মেয়েটা চোর, সেই জন্য ঘরের দরজা জানালা সবসময় বন্ধ করে রাখে, কিন্তু সেখানেও নিজের বোনকে লুকিয়ে রেখেছিল। ও নিজের বোনকে এই কারণে লুকিয়ে রেখেছিল কারণ ও কোনো একজনকে ভয় পাচ্ছে, কিন্তু কাকে? আর অদ্ভুত ব্যাপার হচ্ছে এই বাচ্চা মেয়েদেরকে একা ছেড়ে দিয়ে কেউ কোথায় যেতে পারে, আর কেনই বা গেল? সুভাষ স্যার, জানার চেষ্টা করো যে এদের তার বাবা মায়ের সঙ্গে সম্পর্ক কেমন ছিল। তারা কি এদেরকে খুব মারধর করতো? কারা কারা এদের আত্মীয় সব জানার চেষ্টা করো, প্রতিটা ইনফরমেশন চাই আমি। স্যার। আচ্ছা দিদি, এটা কোন জায়গা? আমার এখানে থাকতে ভালো লাগছে না। তুই চিন্তা করিস না বোন, আমরা খুব তাড়াতাড়ি এখান দিয়ে চলে যাব, কিন্তু আমাদের আরো কিছুদিন এখানে থাকতে হবে।
তুই তো আমার ছোট্ট সোনা, বল। দিদির ছোট্ট পুতুল। কিন্তু তুই আমাকে একটা কথা দে, কিন্তু এখানে তোকে যদি কেউ কিচ্ছু জিজ্ঞেস করে, তুই কিন্তু তাকে কিচ্ছু বলবি না। আর যা কিছুই হয়েছে তার ব্যাপারে কাউকে কিচ্ছু বলবি না, না হলে কিন্তু আমাদের বিপদ আরো বাড়বে। তুই বুঝতে পারছিস তো বোন? হ্যাঁ দিদি। আমার ছোট্ট সোনা বোন। এই যে ইন্দু ছিল, কিরকম মহিলা ছিলেন উনি, আর ওনার স্বামীর সাথে কিরকম সম্পর্ক ছিল? স্যার, বাচ্চাদের প্রতি তো ওর মনই ছিল না। সারাক্ষণ দেখতাম নিজের স্ত্রীর সাথে ঝগড়া করছে। আমি বহুবার নিজের চোখে দেখেছি ওদের ঝগড়া করতে। এত টাকার দরকার কার থাকতে পারে? টাকা টাকা টাকা, সারাদিন কি টাকা টাকা করো? আমি কি তোমার টাকা খেয়ে ফেলেছি? সব টাকা ডুবে গেছে, বুঝতে পারছো না? বাড়িতে তুমি আর অন্যদিকে গেলে ওরা দুজন। বাঁচাই দুষ্কর হয়ে উঠেছে। আজকের পর যদি টাকা নিয়ে কিছু বলো না, তাহলে দেবো একটা। কনস্টেবল আমায় বলল যে আপনার সোনু আর গুড়িয়ার মা ইন্দুর সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তা আপনি কি জানেন না ওরা কোথায় চলে গেছে? স্যার, কথাবার্তা হতো, তবে তেমন ভাবে চিনতাম না। ইন্দু তো বেশি যাওয়া আসা করতো ওই সঞ্জয়ের বাড়িতে। আরে কি স্যার, আপনিও লোকদের কথায় কথায় বিশ্বাস করে যাচ্ছেন। আচ্ছা, তাহলে এখন তুই আমাদের শেখাবি যে কার কথা শুনবার কার কথা নয়। আরে না না স্যার, কি বলছেন? এই আজে বাজে কথা কম বল, আর আমাদেরকে এটা বল যে তোর আর ইন্দুর মাঝে কিসের সম্পর্ক ছিল? হ্যাঁ স্যার, ও ছিল আমার সাথে। একটা অবলা স্বামী হারার মেয়ের তো একটা সঙ্গী দরকার নাকি? তুই ওকে সাহায্য করার বদলে ওর সাথেই অ্যাফেয়ার করে ফেললি। আরে না না স্যার, আমি ওর সাথে কোনো খারাপ কাজ করিনি। ও এটাই চাইতো। ওর স্বামী কি তোদের দুজনের ব্যাপারে জানতো? কে, ওই কমল? স্যার, ও তো পুরো দিন নেশা করেই পড়ে থাকতো আর রাস্তায় হেঁটে যাওয়া মেয়েদেরকে বিরক্ত করতো। একা একা কোথায় যাচ্ছ প্রিয়তমা? আরে আমাকে নিজের সঙ্গে নিয়ে চলো। অসভ্য! এই, কি রাস্তায় মেয়েদেরকে বিরক্ত করছিস সেভাবে? লজ্জা করে না? তোর বাড়ি তো একটা মেয়ে আছে। হ্যাঁ আছে, অবশ্যই আছে। তাতে তোমার কি সমস্যা? তোমার কেন গায়ে লাগছে? তোমার বউকে কিছু করেছে নাকি? মুখ সামলে কথা বল, না হলে কি করবে? কি করবেটা কি তুমি আমার? তোর সাথে কে কথা বলে? আরে যা যাও, এখান থেকে। যাও। এই তুই যা এখান থেকে। স্যার কমল, স্যার ও তো জুয়া খেলে, সব পয়সা জুয়া খেলেই উড়িয়ে দেয়। আর ইন্দু? ওই মেয়েটি, স্যার ওর ব্যাপারে কি বলবো স্যার? স্যার ওই যে দোকানটা আছে না, ওখান থেকে ওই জিনিসপত্র ফ্রিতে নেয় স্যার। আর ওই সঞ্জয় আছে না, সঞ্জয়, ও তো ওই মেয়েটাকে এত টাকা দিয়ে রেখেছে, ও তো ওই টাকা কোনো ফেরতই নেয়নি। আর যখন টাকাই নেয়নি, তাহলে কিছু তো ব্যাপার আছে স্যার। এই নাও। তুমি না খাতায় লিখে রেখো। তুমি চিন্তা করো না। না স্যার, আমি তো শুধু সাহায্য করেছিলাম। কমল কোনো কাজকর্ম করতো না স্যার। তাহলে দুটো বাচ্চাকে প্রতিপালন কি করে করবে বলুন তো? এবার দুটো বাচ্চা খালি পেটে শোবে ভালো লাগে বলুন তো? শুধু এটা ভেবেই সাহায্য করেছিলাম। আর বলেছিলাম যে যখন টাকার জোগাড় হয়ে যাবে তখন আমাকে এসে দিয়ে দিতে। স্যার, আমি তো শুধু খারাপ সময় পাশে ছিলাম, আর কিছু নয়। কমল কোনো কাজের ছিল না স্যার। নিজের দরিদ্রতার ফ্রাস্ট্রেশন বাচ্চাদের উপর বের করতো। তুই বাংলা কথা বুঝিস না? কতবার বলতে হলো তোকে? ছাড়ো। তার মানে কমল নেশাগ্রস্ত অবস্থায় থাকা একজন দায়িত্ব জ্ঞানহীন মানুষ ছিল, আর ওর চরিত্রটাও ঠিক ছিল না। হ্যাঁ স্যার। স্যার, এটা আবার নয় তো যে ও ইন্দুর এই অ্যাফেয়ারের ব্যাপারে জানতে পেরে গেছিল, তারপরে ও ইন্দুকে খুন করে দেয় আর নিজে উধাও হয়ে যায়। তাছাড়া এটাও হতে পারে যে প্রতিদিনের ঝগড়াঝাটির হাত থেকে বিরাম পেতে একদিন রাগের চোটে ইন্দুই নিজের স্বামীকে মেরে ফেলেছে। স্যার, কমলের ফোন রেকর্ড পেয়ে গেছি। ওর ফোনটা স্যার এই শহরেই অন ছিল, আর তারপর বন্ধ হয়ে গেছে। চলো চলো বাচ্চারা, খাবার খাওয়ার সময় হয়ে গেছে, চটপট খেয়ে নাও। বোন,
বোন, খাবার কেন খাচ্ছিস না? দিদি আমার খেতে ভালো লাগছে না, আমি খাবো না। কেন খাবি না বোন? নে খা। আমার খুব ভয় করছে। সাহসী মেয়েরা ভয় পায় নাকি? আর খাবার না খেলে তো তুই দুর্বল হয়ে পড়বি, তাই না? দুর্বল হয়ে পড়লে কিন্তু আরো ভয় লাগবে। আমাদের ভয় পেলে চলবে? নে খাবারটা খেয়ে নে। আর তুই কেন ভয় পাচ্ছিস? আমরা তো সবসময় একসাথে থাকবো। চল। স্যার, স্যার আমি বাইরে গিয়ে ইনকোয়ারি করে এটা জানতে পারলাম যে কমলকে খুন করা হয়েছে। কি? হ্যাঁ স্যার, ওখানকার থানায় নিরুদ্দেশ লাশের লিস্টে ওর নাম আর ছবি ছিল। আমরা ওর লাশ প্রতিবেশী আর সঞ্জয়কে দেখিয়েছি, ওরা সবাই ভেরিফাই করেছে ওই লাশটা কিন্তু কমলেরই। তুমি জানতে পেরেছো এই খুনের পেছনে কারণ কি ছিল? স্যার, যারা মার্ডার করেছে তাদের খোঁজ তো আমরাও করছি আর বাকি সবাই করছে, কিন্তু স্যার এটা আবার নয় তো যে এমন কেউ এখান থেকে বাইরে গিয়ে ওকে খুন করেছে তারপরে আবার এখানে ফিরে এসেছে। তবে স্যার ইন্দুই আবার... দেখো, ইন্দুর কমলের খুনের সাথে কোনো সম্পর্ক আছে নাকি নেই সেটা তো ইনভেস্টিগেশনের পরেই জানতে পারবো। কিন্তু সুভাষ স্যার, আমাদেরকে এই কেসটা খুব তাড়াতাড়ি সলভ করতে হবে, না হলে এই বাচ্চাগুলোর অবস্থা কিন্তু খুব করুণ হতে চলেছে। এই মুহূর্তে তাদের ভবিষ্যৎটাই অন্ধকারময়, আর এখন ওদের আরো একটা সত্যের সম্মুখীন হতে হবে। তোমরা দুজনে তো বদমাইশি করো কেন? তোমরা বাইরে বাচ্চাদের সঙ্গে বসে খাবার খাও না কেন? কি ব্যাপার, বাইরে আসো না কেন সবার সাথে খেতে? নাও, তুমিও খেয়ে নাও। খাবো না আমি। কি করলে? আবার রুমটা নোংরা করলে, তাই তো? একটু আগে পরিষ্কার করেছি আমি। এই মেয়ে, তুমি কারোর কথা শোনো না কেন? হ্যাঁ, তোমার সাহস কি করে হলো আমার বোনের উপর চিৎকার করার? কি চাও তুমি? হ্যাঁ, চিৎকার করছো কেন? চলে যাও এখান থেকে তুমি। আমি চিৎকার করছি না, আমি বোঝাচ্ছি। তুমি চিৎকার করছিলে আমার এই ছোট বোনের ওপর। খবরদার, তুমি যদি আর এরকম করেছো তো, না হলে... আরে আমি কোথায় ছুঁয়েছি ওকে? চলে যাও এখান থেকে। তোমাকে কে রেখেছে এখানে? তোমার তো পাগলা গারদে থাকা উচিত। কি হচ্ছে না কি এসব? স্যার, আমি তো শুধু বাচ্চাদের... তুমি যাও এখান থেকে, আমি ওদের সাথে কিছু কথা বলতে চাই। সোনু, গুড়িয়া, একটা খারাপ খবর রয়েছে। তোমাদের দুজনের বাবা এখন আর বেঁচে নেই। দিদি বাবা আমাদের ছেড়ে চলে গেছে। স্যার, আমার মনে হয়েছিল যে নিজের বাবার মৃত্যুর খবর শুনে দুটো বাচ্চাই ভেঙে পড়বে। গুড়িয়া তো ঠিক সেরকমই রিয়াক্ট করেছিল যেরকম একটা নর্মাল বাচ্চা করে, কিন্তু স্যার সোনু ও একদম চুপ করেছিল, যেন ওর কিছু যাই আসেনি ওর বাবা মারা যাওয়ার ফলে। সুভাষ, মাঝে মাঝে রিয়াক্ট না করাটাও একটা রিয়াকশন হয়। নিশ্চয়ই ওর মনের মধ্যে কোনো একটা ভয় বসে আছে, না হলে এত কম বয়সে এত গভীর অনুভব, খুব অদ্ভুত এটা। স্যার, কমলকে যারা খুন করেছে তাদেরকে পাওয়া গেছে। ওরা দুজন ছিল, রাকেশ আর জিতু। কমল অনেকদিন ধরে ধার শোধ করবে বলে কথা দিচ্ছিল, কিন্তু স্যার ও দিতে পারছিল না। সেই জন্য টাকাটা না পাওয়ার জন্য রাগের চোটে ওরা খুন করে দিয়েছিল। আচ্ছা, তুমি কি জানতে পেরেছো ওই দুজনের ইন্দুর সাথে কোনো কানেকশন ছিল কিনা? স্যার, সত্যিটা বের করার জন্য আমরা ওকে অনেক মেরেছি, কিন্তু স্যার সত্যিও ইন্দুর ব্যাপারে কিছু জানে না। তাহলে এই বাচ্চাগুলোর মা ইন্দু এখন কোথায় আছে? সে কি বেঁচে আছে নাকি সেও... সোনু, ও সোনু, দরজাটা খোল না, কেউ আছে? স্যার, যদি দুটো মেয়ের মাকে না পাওয়া যায় তাহলে ওদের দুজনের অ্যাডপ্টেশনের প্রসেসটা কিন্তু করে ফেলতে হবে। স্যার, ওরা গার্জেন ছাড়া কতদিন থাকবে? এদের জন্য তো এদের পেরেন্টস আর নিজের একটা বাড়ি খুঁজে বের করতে হবে। হ্যাঁ, কিন্তু দুটো বাচ্চাকেই কোনো একটা পরিবার দত্তক নেবে সেই চান্স তো ভীষণই কম। স্যার, গুড়িয়া তো ছোট, ওর চান্সেস আছে, ও তাড়াতাড়ি পরিবার পেয়ে যাবে। কিন্তু সোনু বয়সেও বড় আর ভীষণ তেজিয়াল মেয়ে, তাই ওর পক্ষে বেশ কঠিন হবে। দিদি, আমি তোমার কোলে শুতে চাই। তুমি তো জানো তোমার কোলে শুলে আমার খুব ভালো ঘুম হয়।
আমি তো জানি সোনা বোন, তুই কখনো আলাদা হবি না আমার থেকে। সবসময় আমি তোর পাশে থাকবো, যা শিখেছি সব করব। কিন্তু তুই ওগুলো নিয়ে চিন্তা করিস না। আয় শুয়ে পড়, আয়। স্যার, আপনার সাথে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বাবা সোনু, বলো কি হয়েছে? কিন্তু তার আগে আপনাকে আমাকে কথা দিতে হবে। আমি আপনার থেকে যা চাইবো আপনি তাই দেবেন। আচ্ছা সোনু, তোমার সাথে এই অশ্লীল ব্যবহার কে করেছে তুমি জানো? বলো, নিশ্চয়ই তুমি কিছু জানো তার ব্যাপারে। ম্যাডাম, এই রইল দুটো বাচ্চার টেস্টের রিপোর্ট। এই যে স্যার, দুটো মেয়ের টেস্ট রিপোর্টস এসে গেছে। আপনি একদম ঠিক সন্দেহ করেছিলেন স্যার। দুটো মেয়েকে কন্টিনিউয়াসলি শারীরিকভাবে শোষণ করা হচ্ছিল কিছুদিন ধরে। এরকম ছোট বাচ্চাদের সাথে এরকম জঘন্য ব্যবহার, ওর বাবা আবার। এখন সেটা তো বলা কোনোভাবেই সম্ভব নয় স্যার। আচ্ছা ডক্টর, সোনুকে আপনাকে কিছু বলেছে যে কে করেছে এসব? না স্যার, ও কোনো প্রশ্নের কোনো রকম উত্তর দিচ্ছে না। সেটা আদর করে জিজ্ঞেস করা হোক বা শাসন করে, ও শুধুমাত্র পাথরের মতন চুপ করে বসে থাকে। সুভাষ স্যার, ভালো করে ওই বাড়িটার গিয়ে একবার ইন্সপেকশন করো, আর এইবারে ভালো মতন চেক করো কিন্তু, যেন কিচ্ছু মিস না হয়। এই দুটো বাচ্চা মেয়ের সঙ্গে যে অত্যাচারটা হয়েছে তার কোনো না কোনো প্রমাণ তো নিশ্চয়ই পাওয়া যাবে। হয়তো সোনু আমাদেরকে কিছু বলছে না, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস বাড়িতে গেলে কিছু একটা পাওয়া যাবে। স্যার। স্যার। কি আছে এর ভেতর, খুলে দেখো। হ্যাঁ। স্যার, এ তো মেয়েদের কাপড়। একটা কাজ করো, এটা ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো। ওকে স্যার। স্যার, স্যার ওই জামা কাপড়ের ফরেন্সিক রিপোর্ট এসে গেছে। স্যার, এই জামা কাপড়ে সিমেন্টের দাগ পাওয়া গেছে। কি? সুভাষ, একটা কাজ করো, সোনুর বাড়ির লোকালিটিতে যে কটা লোক আছে সবার ডিএনএ টেস্ট করাও। স্যার, সবার? হ্যাঁ স্যার, ওই লোকালিটিতে তো 2000-এরও বেশি মানুষ রয়েছে। আই ডোন্ট কেয়ার, 2000 থাকুক বা 20,000, ওর সাথে যে এরকম করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। ওকে স্যার। একটা বসতি এলাকায় 2000 জনেরও বেশি লোকেদের ডিএনএ টেস্টের পারমিশন নেওয়া পুলিশের জন্য খুবই কঠিন কাজ হয়ে দাঁড়ালো। শেষ পর্যন্ত সেই পারমিশন পুলিশ পেল, কিন্তু 2000 জনেরও বেশি লোকেদের ডিএনএ টেস্ট করা পুলিশের জন্য ভীষণই জটিল কাজ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু পুলিশ নিজেদের সমস্ত শক্তি দিয়ে এই কাজে সফল হতে পেরেছিল। এই কেসে যেটা বোঝা যাচ্ছে বা যেটা ঘটেছে বলে মনে হচ্ছে, সেই সব আমাদের ভাবনারও বাইরে। আরে আমি কেন করাবো ডিএনএ টেস্ট? এটা কোনো পদ্ধতি নাকি? চল বলছি, চল। বল স্যার, আমাকে বল, মারছেন কেন? যা জানিস বল। স্যার, আমি কিছু সত্যিটা করিনি, বল। স্যার, ছেড়ে দিন আমাকে। বল। কিছু করিনি, স্যার। স্যার, বল ছেড়ে দিন, বলছি। স্যার। স্যার, আমি কিছু বল করিনি। সত্যিটা। স্যার, কি জানিস ছেড়ে দিন, স্যার। বল। ব্যাস। স্যার, ছেড়ে দিন স্যার। স্যার, আমাকে স্যার, আমি স্যার, কিছু করিনি, স্যার, ছেড়ে দিন স্যার। চুপ। সত্যি করে বলো, তোমরা দুজনেই করেছো তাই না? না না স্যার, আমি কিছু করিনি স্যার, কিছু করিনি স্যার। কিছু করিনি স্যার। কাপড়ে যে স্যাম্পলটা পেয়েছি সেটা তোমাদের ডিএনএ এর সাথে ম্যাচ করছে। এবার তোমরা বাঁচতে পারবে না। স্যার, কিচ্ছু করিনি স্যার, কিচ্ছু করিনি। কিচ্ছু করিনি স্যার। তোমরা দুজনে কিচ্ছু করোনি? কিছু করিনি স্যার, কিচ্ছু করিনি। ঠিক আছে,
সুভাষ, লাগছে স্যার, বলছি স্যার, আমি বলছি স্যার, সত্যি বলছি স্যার, সত্যি বলছি স্যার, আমি ছিলাম স্যার, আমি আর আমার ছেলে গেছিলাম স্যার ইন্দুর ঘরে, কিন্তু এরকম করবো আমি কখনো ভাবিনি স্যার। ওই অফারটা ওই দিয়েছিল স্যার। তুমি আমাকে একটু সাহায্য করবে? আমার বাচ্চারা না খেয়ে রয়েছে, আমার কাছে বাজার করার মতো টাকাও নেই, কিছু জিনিস ধারে দিয়ে দাও, আমি 1-2 দিনের মধ্যেই টাকা দিয়ে দেবো। দেখো ইন্দু, না তোমার আর্থিক অবস্থার উত্থান হবে আর না তুমি কোনোদিন এই ধার মেটাতে পারবে, তাহলে কোন ভরসায় তোমাকে আমি ধার দেবো বলো তো? ধার দিতে পারবে না তো ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু আমাকে এই জিনিসগুলো দিয়ে দাও। আরে না না, আমি আর টাকা দিতে পারবো না। আরে আগের সপ্তাহতেই তো দিয়েছিলাম তোকে টাকা। ওটা দিয়ে ধার শোধ করে দিয়েছি, যদি আরেকটু টাকা পেতাম তাহলে ভালো হতো, আমার খুব দরকার আছে। ওই আমার মেয়ে সোনু রয়েছে না, ও ও সানিকেও খুশি রাখবে। হ্যাঁ, এইসব শুধুমাত্র আমি নিজের ছোট বোনকে বাঁচানোর জন্যই করেছিলাম। ও এসব সহ্য করতে পারতো না, আর আমি এসব কি করে হতে দিতাম? এজন্যই আমি সবাইকে মিথ্যে কথা বলেছিলাম যে বোন মায়ের সাথে চলে গেছে, কিন্তু মা বাবা চলে যাওয়ার পরে ওই লোকগুলো বারবার আসতো, আর সেই জন্যই আমি বোনকে আলমারিতে লুকিয়ে রাখতাম। দিদি, বোন, স্যার, এটা প্রমাণ হয়ে গেছে যে ওই তিনজনই এই বাচ্চাগুলোর ওপর ক্রমাগত অত্যাচার করেছে, আর এই বাচ্চাগুলোর মা ইন্দুই এদেরকে দেহ ব্যবসায় ঠেলে দিয়েছিল। আর সেই জন্যই সোনু নিজের মাকে ঘৃণা করে। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, এই দুটো বাচ্চা মেয়ের মা ইন্দু সে কোথায় আছে? স্যার, যাই হোক না কেন এই বাচ্চাগুলো নিজের মায়ের ব্যাপারে নিশ্চয়ই জানে। একটা কাজ করো তো, এইবারে দুটো মেয়েকে আলাদাভাবে জিজ্ঞেস করো, আগে সোনুকে জিজ্ঞেস করো, দেখো ও কিছু বলে কিনা, ঠিক আছে? স্যার, দেখো সোনু, এখন আর লুকিয়ে রেখে কোনো লাভ নেই। তোমার মায়ের সাথে যা যা হয়েছে তুমি সব সত্যি কথা বলো, আমি তোমাদের সাহায্য করব বাবা। স্যার, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু দুজনের মধ্যে কেউই নিজের মুখ খুলতে রাজি নয়। আর যেভাবে ওরা চুপ করে আছে না, সেটা দেখে এটাই মনে হচ্ছে যে ওরা ইন্দুর ব্যাপারে সবকিছু জানে। সুভাষ, প্রথম থেকে ওই মেয়েটা এখন পর্যন্ত একবারও কিচ্ছু বলেনি। আমরা যতই ওকে জিজ্ঞেস করি না কেন, ও কিছু বলবে না। দিস ইজ হোয়াট দ্য প্যাটার্ন সাজেস্টস। উই আর সিম্পলি হিটিং এগেইনস্ট দ্য ওয়াল। যেই বয়সে বাচ্চারা শুধু মেতে থাকে তাদের খেলাধুলো এবং ভালো লাগা নিয়ে, কোন পোশাক পরবো, আজ মা বাবার সাথে কোথায় বেড়াতে যাব, এই অল্প বয়সে সোনুর মাথায় সেই বোঝা ছিল যেই বোঝা তোলা অনেক বড় মানুষদের পক্ষে অসম্ভব। সোনু কি এখনো মিথ্যে বলছে নাকি চুপচাপ রয়েছে? একটু ভাবুন, সেই রহস্য কতটা ভয়ানক হতে পারে। যার বোঝা ছোট্ট সোনু নিজের কাঁধে বয়ে নিয়ে বেড়াচ্ছিল। পুলিশ ভাবছিল সোনুর মায়ের সাথে কোনো অঘটন ঘটেনি তো, আর সোনু এই জন্য চুপ আছে যে ওই একমাত্র সাক্ষী, আরো ভয় পেয়েও আছে। আরও একটা ভয়ানক বিষয় এটাও ছিল যে সোনু কি নিজে মায়ের সাথে এমন কোনো অন্যায় কাজ করেছিল?
আর কিভাবে উধাও হয়ে গেল? হ্যাঁ, এটা দ্বিতীয়বার হচ্ছে কিন্তু। তোমরা একটা বাচ্চাকেও সামলাতে পারো না? একটা কাজ করো, এখানে বাইরে আর ভিতরের কম্পাউন্ডে যতগুলো সিসিটিভি রয়েছে সব কটা চেক করো, খোঁজ করো যে মেয়েটা গেল কোথায়। হ্যাঁ স্যার, এই দেখুন স্যার, সিসিটিভিতে দেখা যাচ্ছে এই লোকটা সোনুকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। গাড়িটার নাম্বার বের করেছো? হ্যাঁ স্যার। সুভাষ, স্যার, দেখো তো এই গাড়িটার ওনার কে আছে। এই গাড়িটা আমাদের রিচ থেকে বেশি দূরে চলে যাওয়ার আগে এটাকে ধরতে হবে। ওকে স্যার। এই নাও তোমার টাকা। আর শোনো, এই মেয়েটার বডি যেন কেউ খুঁজে না পায়, ঠিক আছে? একদম চুপ করে থাক। স্যার, এই গাড়ির মালিকের খবর পেয়ে গেছি। কে সে? স্যার, এই গাড়িটা সোনুর প্রতিবেশী সঞ্জয়ের। স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। স্যার, আমি সত্যিই জানি না দুজনকে কে কিডন্যাপ করেছে। আমি তো এখানে আপনাদের চোখের সামনে জেলে পড়ে রয়েছি। ঠিক বলেছো। আরে তোমরা ওর কথায় বিশ্বাস করছো না কেন? এ এখানে লকআপে আছে, আমাদের চোখের সামনে আছে। এ তাহলে কিডন্যাপ কি করে করতে পারে, তাই তো? স্যার, সত্যি করিনি স্যার। কিন্তু কিডন্যাপিং প্ল্যান তো করতে পারো তুমি, বলো। না স্যার, আমি করিনি স্যার। চুপ। সুভাষ, এই ভিডিওটা দেখ আর দেখে বল যে এই লোকটাকে তুই কিভাবে চিনিস। স্যার আমি জানি না কে। আমি ওকে কখনোই দেখিনি। আমাকে বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি স্যার, আমি কিচ্ছু করিনি। এত চেষ্টা করার পরেও না তো এখনো গাড়ির লোকেশনটার ব্যাপারে জানতে পারলাম, আর না সোনুকে কে কিডন্যাপ করেছে সেটা জানতে পারলাম। স্যার, আপনার সঙ্গে একজন দেখা করতে চাইছে। হ্যাঁ, স্যার, গুড়িয়া কথায় কথায় এমন কিছু বলল, আমার মনে হলো সেটা আপনার জানা দরকার। আমি আর দিদি পেছনের গলিটাতে যে মন্দিরের রাস্তা আছে সেখানে যেতাম লুকোচুরি খেলতে, কিন্তু কয়েকদিন পর থেকেই দিদি আমাকে ওখানে নিয়ে যাওয়া বন্ধ করে দিল। স্যার, আপনি ঠিক আছেন? নিয়ে চলো একে। আরে মা, এখানে এসো না। আমি আর বোন একটা জিনিস দেখেছি, সেটা তোমায়ও দেখাবো। এসো না। কি দেখাতে চাইছিস? এখানে কি আছে ভেতরে? ভেতরে তো এসো, ওই দেখো। কি আছে এখানে? আরে সোনু, সোনু কি করছিস তুই? দরজাটা কেন বন্ধ করলি? সোনু, তুই আমাকে বন্ধ করে দিয়েছিস। আরে কেন বন্ধ করলি? তোকে আমি খুব মারবো কিন্তু। হ্যাঁ সোনু, আমি আর কি করতাম? আমার কাছে আর কোনো পথ ছিল না যে আমি নিরুপায় হয়ে এটা করেছি। খুব চালাক ভাবিস না নিজেকে। বল, কবে দিবি আমার টাকা? আমি কালকের মধ্যে সব টাকা দিয়ে দেবো। কালকে না, আজ এবং এক্ষুনি চাই আমার টাকা, ব্যাস। আর যদি না দিস না, এখানেই শেষ করে দেবো তোকে আমি। ভাই, তোমরা এইভাবে কেন কথা বলছো আমার সঙ্গে? তোমাকে দিয়ে দেবো সব টাকা, আমি বলছি তো, অবশ্যই দিয়ে দেবো। যদি কালকে আমি আমার টাকা না পাই, সব টাকার ওসুল আমি তোর বউয়ের ওপর করবো। বুঝতে পারলি কথাটা? আরে শোনো, কি ভেবেছোটা কি তুমি? তুমি কি শুধু ঘুরে ঘুরে বেড়াবে? কোথা থেকে নিয়ে আসবে এতগুলো টাকা, তাও আবার একদিনে? যদি তুমি কালকে ওর টাকা না দিতে পারো না, তাহলে শুনলে তো ও কি করবে? আরে কিচ্ছু হবে না, ওরা এইভাবেই বলে। তুমি যাও, কাজ করো ভেতরে, আমি একটু ঘুরে আসছি। পৃথিবীতে কত মহিলা রয়েছে যারা টাকার অভাবে বেঁচে রয়েছে, ভিক্ষা চায়, কিন্তু তোমার মতো নিজের মেয়েদের দেহ ব্যবসার দিকে ঠেলে দেয় না।
কিন্তু তুমি যে কাজটা করেছো তার জন্য যত চোখের জলই ফেলো না কেন, তাতে তোমার পাপ ধুয়ে যাবে না। এই পৃথিবীর কোনো আইনই তোমায় এই অপরাধের শাস্তির হাত থেকে বাঁচাতে পারবে না। আর একজন মা হয়ে তুমি পৃথিবীর সবথেকে জঘন্য কাজটা করেছো। আপনার গাড়ি কোথায়? স্যার গাড়িটা তো দুদিন আগেই চুরি হয়ে গেছে। আচ্ছা, চুরি হয়ে গেছিল। সঞ্জয় তো বলল যে ওর একটা চাবি নাকি আপনার কাছে থাকে। হ্যাঁ, চাবিটা ঘরেই রাখা থাকে, কিন্তু চোর তো বাড়ি থেকে চাবিটা চুরি করে গাড়ি নিয়ে গেছে। সত্যি? আমাদের কাছে সাক্ষী রয়েছে যে সেদিন তোমাকে ওই গাড়ি নিয়ে বাড়ির বাইরে যেতে দেখেছে, কিন্তু যখন তুমি ফিরে এলে তখন গাড়ি ছিল না। সোনু কোথায় শুধু সেটা বলো। তোমার স্বামী আর ছেলে আগে থেকেই ওদের অনেক শোষণ করেছে। দেখো, তুমি যদি না বলো তাহলে ওকে। স্যার আমি সবকিছু আপনাকে সত্যি সত্যি বলছি। সব ওই মেয়েটার জন্য হয়েছে, ওই সোনুর জন্য। ওই মেয়েটা তো আমাদের জীবনটাই শেষ করে দিয়েছে। আমি তো শুধু আমার ছেলে আর আমার স্বামীকে বাঁচাতে চেয়েছিলাম। সোনু মারা গেলে আর কোনো প্রমাণও থাকবে না, আর কেউ ধরাও পড়বে না। আমার স্বামী আর আমার ছেলে দুজনেই বেঁচে যেত। তাই আমি আমার ভাইয়ের সঙ্গে মিলে সোনুকে কিডন্যাপ করি। আমার ভাইকে কিছু টাকা দিয়ে মেয়েটাকে মেরে ওর বডিটা গায়েব করে দিতে বলি। ব্যাস ব্যাস স্যার, আমি আর কিচ্ছু করিনি। আর কিচ্ছু করনি? হ্যাঁ, এটা জানা সত্ত্বেও যে তোমার স্বামী আর ছেলে ওই বাচ্চা মেয়েটার সঙ্গে কি করেছে, তুমি ওদের দুজনকে বাঁচানোর চেষ্টা করে আরো বড় অপরাধ করেছো। জানো, তোমাদের মতো মানুষেরা অপরাধীদের থেকেও বড় অপরাধ করে, যারা একটা অপরাধকে লুকানোর জন্য আরো অনেক বেশি অপরাধ করে। তোমার মতো নারীদের দেখলে আমার লজ্জা হয়। সূর্য, কন্ট্রোল রুমে ফোন করো আর গাড়ির লোকেশনটা কোথায় বের করো। ইয়েস স্যার। মেয়েটাকে এভাবে কবর দিবি? চল, আজকে তোকে আমরা আসল মজা দেখাবো। বোন, দিদি দিদি তুমি চলে এসেছো? আমি কখন থেকে তোমার অপেক্ষা করছিলাম। হ্যাঁ রে বাবা, আমি তোকে বলেছিলাম না আমি সারা জীবন তোর সাথে থাকবো। নানা সমস্যার জেরে সোনু আর গুড়িয়ার মা বাবা নিজেদের সন্তানকে নরকে ঠেলে দিয়েছিল। পুলিশ সোনু আর গুড়িয়াকে বাঁচাতে পেরেছিল, কিন্তু ওরা দুজন যা সহ্য করেছিল তা ওদের মানসিক স্বাস্থ্যের উপর কতটা প্রভাব ফেলবে তার আন্দাজ কেউ করতে পারবে না। বাচ্চা অনেকটা নরম মাটির মতো হয়। আমাদের একটা ভুল তাদের শৈশবকে নষ্ট করে দিতে পারে। এই জন্য ওদের আজকে সুরক্ষিত করতে আর ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমাদের। আসুন, আজ আমরা সবাই মিলে এটা প্রতিজ্ঞা করি যে আমাদের পরিবার বা আশেপাশের সহজ সরল বাচ্চাদের প্রতি আমরা কোনো রকমের অন্যায় হতে দেব না। আর হয়তো আমাদের এই প্রচেষ্টা কোনো এক সহজ বাচ্চার জীবন বাঁচাতে পারবে। ক্রাইম অ্যালার্ট, সাহসের সাথে লড়তে হবে।